প্রিয় দর্শক, স্বাগতম নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক বিএনপি, এবং জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। এবং নিউজ রুম থেকে যুক্ত হবেন সালমা ইয়াসমিন, নিউজ এডিটর, বাংলা ভিশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরুর আগে একটু নিউজ রুমে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের বার্তা সম্পাদক সালমা ইয়াসমিন। সালমা আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জাহাঙ্গীর, শুনতে পাচ্ছি। আপা, আজকে সারাদিনের যেই প্রধান প্রধান সংবাদগুলো সে বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। জাহাঙ্গীর, শুরুতেই থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর বাড়ানোর খবরটাই। উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শেখ বসিরউদ্দিন মাহফুজ আলম ও মোস্তফা সরোয়ার ফারুকী। বঙ্গভবনে তাদেরকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেওয়ার পর নতুন উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বন্টন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে রাজধানীর 0 পয়েন্টে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কোনো কার্যক্রম চালাতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, যারা দেউলিয়া হয়ে গেছে, তারা ট্রাম্প সহ নানা বিষয়ে নানা মোড়কে আসার চেষ্টা করছে। সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনারের সাথে বিএনপির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। এদিকে সরকার সিদ্ধান্ত জানালেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করেননি বলে আপিল বিভাগকে জানিয়েছেন দুদক আইনজীবী আসিফ হাসান। তিনি বলেন, ট্রাস্টের টাকা ট্রান্সফার হলেও 9/6 হয়নি। আপিলের সুযোগের বিষয়ে আজ সোমবার আদেশ দেওয়া হবে। জাহাঙ্গীর, এসবে গুরুত্ব পেয়েছে দিনের খবরে। ধন্যবাদ। জি সালমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় চলে যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, আপনি শুনছিলেন যে সরকারের কলেবর বেড়েছে, নতুন উপদেষ্টা হিসেবে 3 জন শপথ নিয়েছেন। তো এতে করে সরকারের কাজের যে গতি, সেটা কতটা বাড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সমালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই সরকারের কলেবর তো আসলে আরও আগেই বৃদ্ধি পাওয়া দরকার ছিল, কারণ যারা উপদেষ্টা আছেন তারা তো কেবল তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসের সময়ের জন্য আসেননি যে কেবলমাত্র রুটিন কাজ শুধু করা এবং একটা নির্বাচন আয়োজন করা, এটাই তাদের একমাত্র দৈনন্দিন যে রাষ্ট্র পরিচালনা, সেটা তো এই সরকারকে বেশ পূর্ণাঙ্গভাবেই করতে হচ্ছে। ফলে এর মধ্যে অনেকগুলো বড় চ্যালেঞ্জ তাদের সামনে আছে। একটা হচ্ছে মানুষের জানমাল রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং সেটার জন্য যে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করা, একই সাথে দ্রব্যমূল্য, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, এবং বিচারের প্রক্রিয়া। তো এগুলো যে বড় জায়গা, সেইখানে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার কাজ এবং একটা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা এক পরস্পর সম্পর্কিত এগুলো। কারণ অর্থনীতিতে চাঞ্চল্য কিংবা গতি আসতে হলে এই জানমালের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ বলতে ব্যাংকিং সেক্টরের যে পরিস্থিতি, আমাদের বৈদেশিক ঋণ সহ সামগ্রিকভাবে আমাদের যে অবস্থা, যদিও এক্ষেত্রে কিছু কিছু উন্নতি হয়েছে, ব্যাংকিং সেক্টর এখনও বেশ নাজুক অবস্থার মধ্যে আছে। ফলে এই সবগুলো জিনিস যেহেতু পরস্পর সম্পর্কিত, এগুলোর উপর বিনিয়োগ নির্ভর করে। সরকারের গতিশীলতা এবং এটা খুব দরকারি জিনিস ছিল। আমরা এটা মানে আমাদের দিক থেকে শুরু থেকেই বলে আসছিলাম। শুরু থেকে বলতে মানে প্রথম দফা যখন উপদেষ্টা পরিষদ গঠিত হলো, তারপর প্রথম দফায় যখন 4 জন পরবর্তীতে উপদেষ্টা শপথ গ্রহণ করলেন, তখনও এটা মনে হয়েছে যে অত্যন্ত কম সংখ্যক উপদেষ্টারা আছেন। সব মিলে তো এখনো 30 পার হয়নি, 24। মানে মন্ত্রণালয় তো আসলে 60-70টি। তো এক একজনকে 2-3টা মন্ত্রণালয় মানে করতে হচ্ছে। তার মধ্যে এক একটি মন্ত্রণালয় আছে যেটা বিশাল কলেবর, সেইগুলো মেনটেন করা একজনের পক্ষেই খুব কঠিন।
সেখানে ওই একই ব্যক্তি যদি 2-3টি মন্ত্রণালয় করেন, ফাইল সই করতে করতেই তো তাদের সময় চলে যায়। সেই ক্ষেত্রে একটা বড় সমস্যার জায়গা আছে। সে কারণে আরও বেশ কিছু জায়গাতে, বিশেষত বাণিজ্যের মতো জায়গায়, স্বাস্থ্যের মতো জায়গাতে, কিংবা আপনার আইন শৃঙ্খলার ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, এগুলোতে আসলে আরও মনোযোগ দেওয়া দরকার, শ্রমের ক্ষেত্রে মনোযোগ দেওয়া দরকার। তো সেই জায়গায় যে 3 জন এসছেন, কিছুটা তো দায়িত্ব ভাগ হবে, কিন্তু আমার মনে হয় যে আরও যোগ্য মানুষেরা আছেন এবং তাদেরকে যুক্ত করা উচিত যদি তারা রাজি হন। এবং সেক্ষেত্রে তারা যুক্ত হলে আমার মনে হয় যে একটা গতিশীল জায়গা তৈরি হবে। কেননা ট্রানজিশনটা তো একটা এই সরকারের দায়িত্ব, কিন্তু ট্রানজিশনটা রাজনৈতিক ট্রানজিশন, সেখানে একটা বিরাট কাজের জায়গা আছে। সংস্কার, সংবিধানের কি হবে, রাজনৈতিক ঐক্যমত্য তৈরি, এবং এই নির্বাচনের আয়োজন এত বড় একটা কাজ, যেটা এর আগে বাংলাদেশে এইরকম কোনো অন্তর্বর্তী সরকারের হাতে পড়েনি। ফলে এই সরকারের এই বিপুল কর্মযজ্ঞের পাশাপাশি দৈনন্দিন যে রাষ্ট্র পরিচালনা, যেটা ইতিমধ্যেই একটা বড় সংকটের মধ্যে আছে। কারণ আমরা একটা ভঙ্গুর অর্থনীতি, এবং একটা প্রায় ভেঙে পড়া উপক্রম হওয়া এবং প্রচণ্ডভাবে দলীয়কৃত একটা রাষ্ট্র প্রতিষ্ঠান হাতে পেয়েছে এই সরকার। ফলে এটাকে গুছিয়ে তোলার কাজটার জন্য প্রয়োজনে যদি আরও কয়েকজন উপদেষ্টা দরকার হয়, যারা আছেন আমাদের মধ্যেই, কাজেই তাদেরকে যুক্ত করে হলো গতিশীলতাটা হচ্ছে প্রায়োরিটি। সালাউদ্দিন, আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই সমালোচনা করেন যে সরকারের কাজের গতি স্লো। তো সাকিব ভাই বলছিলেন যে মন্ত্রণালয় হচ্ছে 66 বা 67টি, সেখানে উপদেষ্টা আজকে সহ হয়েছে 24 জন। তো সেক্ষেত্রে আরও উপদেষ্টা বাড়ানো প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? সম্মানিত সহ-আলোচক জনাব সাকিব ভাই ও সিটি ইসলামিক বসে যারা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। দেখেন, 3 মাস কিন্তু পেরিয়ে গেছে এই সরকারে, এবং আমরা কিন্তু উদ্গ্রীব হয়ে আছি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, দেশবাসীরা, যে দৃশ্যমান কিছু কাজ করতে চায়। এবং এই সরকার বারবার দাবি করছেন যে শুধু নির্বাচন না, অনেক কিছু দায়িত্ব নিয়ে আমরা এখানে বসেছি, আমাদের সেই কাজগুলো করতে হবে। এটা জনগণের দাবি, প্রাণের দাবি, এবং এর জন্য অনেক জীবন গিয়েছে। আজকে ধরেন শেখ বশিরউদ্দিন, মোস্তফা সারোয়ার ফারুকী, মাহফুজ নাম দিয়েছে, কেন এর সাথে আরো 5 জনকে নিয়ে আপনি এখনই মন্ত্রণালয়গুলোকে আপনি দিয়ে দেন। কিন্তু সেটা না দিয়ে যে কয়দিন পর আপনি দিবেন, সেটা তো দরকার নেই। কারণ আপনার এই কাজগুলো করতে গেলে তো আরো যোগ্য লোক এখানে সমন্বয় করতে হবে, এবং সবাইকে নিয়েই কাজগুলো করতে হবে। এবং আমরাও চাচ্ছি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু বারবার বলছে যারা আপনারা করেন, একটা যৌক্তিক সময় নির্বাচন দেন, যা যা সংস্কার করতে চান আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি। জনগণ উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু তারা কিন্তু কাজগুলো করছে। অনেকে বলতে পারে যে এটা বিশেষ প্রেক্ষাপটে তাদের অনেক কিছু ভাবতে হচ্ছে, আমি মানলাম, কিন্তু জনগণ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। এবং দৃশ্যমান যে কাজগুলো 3 মাসে হওয়া দরকার ছিল, আমার সংস্কার নিয়ে আমরা টকশোতে বলছি, এই যারা উপদেষ্টারা তাদের দায়িত্ব থেকে কথা বলছেন, কিন্তু বড় রকম সংস্কারে যেগুলো আছে হয়তো 31শে ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্টগুলো দিয়ে দেবেন, কিন্তু অনেক কাজ কিন্তু বাকি আছে। আমি মনে করি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্কারের কথা অ্যাট এ টাইম কাজগুলো চলতে হবে। একটার পর একটা এটা করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এবং এই আরেকটা জিনিস নিয়ে আমরা একটু উদ্গ্রীব, এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলছে যে ঠিক আছে আপনি এটা করছেন, নতুন একটি অধ্যাদেশ হবে যে এই উপদেষ্টাদের মেয়াদকাল, তাদের দায়িত্ববোধ, এবং তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন করা যায় কোনো আদালতে কোনো এইসব প্রশ্নগুলো আসুক, কিন্তু আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, দলের যারা স্টেক হোল্ডার, তারা কিন্তু আশা করছে যে আপনি নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেন, যে কবে নির্বাচনটা হবে, কোন মাসে হবে, কোন বছরে কোন প্রান্তে হবে। এই ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট দিক নির্দেশনা উপদেষ্টার কাছ থেকে আসেনি। তো সেই জিনিসগুলোও আসা দরকার। তারা তাদের কাজ করুক, আমরা তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি, এবং সেইভাবে প্রত্যেকটি দল, জনগণ সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের দিকে তাকিয়ে আছে। কিন্তু সেরকম অনেক কিছু কিন্তু স্পষ্ট কিছু নজির কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। সেজন্য এই ব্যাপারগুলো খোলাসা হওয়া দরকার।
সাকিব ভাই, সালাউদ্দিন বলছিলেন যে অনেক কিছু স্পষ্ট নজির দেখতে পাচ্ছেন না, তো আপনি কি মনে করেন যে সরকার বয়স 3 মাস, তো এই 3 মাসে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কতটা কাজ করতে পারছে? আমি মনে করি মূল ডিরেকশনটা ঠিকই আছে, কিন্তু যে জোরালো ভূমিকাটা সেখানে, যেটা আমরা শুরুতেই কথা বললাম যে আরো জোরদার ভূমিকা, জোরালো ভূমিকা হয়তো সম্ভব ছিল। এখন সেখানে মানে যারা বসে আছেন তারাই হয়তো ভালো জানেন যে কেন সেটা হচ্ছে না, কিন্তু আমরা বাইরে থেকে যেটা বুঝতে পারছি যে একটা প্রতিকূল বাস্তবতা আছে। বিশেষত রাষ্ট্র তো কয়েকজন ব্যক্তি চালান না, পুরো একটা ব্যবস্থাপনা আছে, সেখানে প্রচুর মানুষরা আছে, যে মানুষরা আবার এতদিনকার 15 বছরের এই শাসনেরই অংশ ছিলেন। ফলে তাদের এখনো পর্যন্ত মানে তারা কতটা এই সরকারকে আসলে সহযোগিতা করছে, কতটা এক ধরনের দীর্ঘসূত্রিতার ক্ষেত্র প্রস্তুত করছে, সেটা তো এখনো নিশ্চিত না। বিশেষভাবে খুবই চিহ্নিত এবং একেবারে সরাসরি সহযোগী হিসেবেই কাজ করেছে উচ্চ পর্যায়ে, তারা এখনো অনেক জায়গাতেই বহাল তবিয়তে আছে। সেইটা তো একটা প্রশ্নের জন্ম দেয় বিশেষত প্রশাসনের মধ্যে। হ্যাঁ, সরকার জানে এবং আমরা সেটা সরকারকে বলেছি। সেই জায়গাগুলো যে পরিবর্তনের প্রশ্ন আছে, বার্তাটা দেওয়ার দরকার আছে, সেইটা যথার্থভাবে হচ্ছে কিনা সেইটা নিয়ে এখনো আমরা স্পষ্ট পুরোপুরি নই। বিশেষভাবে ধরুন কি হচ্ছে সেখানে, সেটা তো বাস্তবতা যতই আপনি আমাদেরকে বলেন, মানুষের দিক থেকে মানুষ তো একটা নির্দিষ্ট সময়ের পরে বলবে যে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে তো ডেলিভারি সার্ভিস দিতে হবে, সেবাটা আমাকে পৌঁছে দিতে হবে। কি কারণে কি হলো না, এত ব্যাখ্যা তো মানুষ শুনতে চাইবে না। কাজেই ওই সমস্যাটা সামনে আসছে। দ্রব্যমূল্য বা মানে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি, এবং সেটার ব্যাপারে তো মানুষ ক্ষুব্ধ হবেই, কারণ মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। কর্মসংস্থান বাড়ছে না, এবং মানুষের জানমালের নিরাপত্তার রীতিমতো একটা মানে বেশ বড় আকারের হুমকির মুখে, এবং নানা ধরনের ঘটনা ঘটছে, ডাকাতি ঘটছে, ছিনতাই বেড়ে গেছে, এবং মানুষ বাড়িতে বসে নিরাপত্তা বোধ করছেন না। এইগুলো একটা পরিস্থিতি। এখন এই পরিস্থিতিটা যে আমরা বুঝি যে আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে ভেঙে পড়েছিল ইত্যাদি, কিন্তু এইটার ক্ষেত্রে যে পুরো রিঅর্গানাইজেশনটা প্রায়োরিটি করে তাদের কাজ করা দরকার। মানে অগ্রাধিকারের জায়গাগুলো কি, কোনটাতে এই মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী এবং ক্ষুব্ধ, সেই জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার। কারণ এই সরকার একটা মোটামুটিভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে রাষ্ট্র পরিচালনা করে নিয়ে যাবে, সেটাই কিন্তু প্রত্যাশিত। তারা একটা অন্তর্বর্তী সরকারের জন্য দায়িত্ব নিয়েছেন, তারা কারো প্রতিপক্ষ না, এই অর্থে যে মানে বিশেষত রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকারের প্রতিপক্ষ হতে পারে, ফ্যাসিস্ট যারা দোসর ছিলেন কিংবা সেই সব দল তাদের প্রতিপক্ষ হতে পারে, তাদের সাথে একটা লড়াই আমাদের সম্মিলিতভাবেই আছে। কিন্তু সাধারণভাবে যে রাজনৈতিক দলগুলো লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা তো এই সরকারকে সমর্থন করেছে, সহযোগিতা করতে প্রস্তুত। কাজে সেইটা কিভাবে নেওয়া যাবে, মানে যেমন ধরুন একটা সরকারের শক্তির ভিত্তি কি থাকে, জনগণ। সেই জনগণও তো আবার সংগঠিতভাবে থাকে। সাধারণত রাজনৈতিক সরকার, রাজনৈতিক দল নিজেই একটা শক্তির ভিত্তি হিসাবে থাকে। এই সরকারের সেভাবে সংগঠিত কোনো দল নেই। সরকারকে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, সারা দেশের ফ্যাসিবাদ বিরোধী অংশীজনেরা সমর্থন দিয়েছেন, আমরা বলবো সংখ্যাগরিষ্ঠ মানুষ সমর্থন দিয়েছেন। কিন্তু তাদের প্রতিনিধিত্ব করছে এখন যারা রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার সংগঠনগুলো এবং নানান অংশীজনেরা, তাদের সাথে সরকারের আরো ঘনিষ্ঠ যোগাযোগ দরকার। বিশেষত একটা কাঠামোগত জায়গা দরকার যেখানে এই আলোচনাটা ভালো মতো হতে পারে, এবং তাদের শক্তির উপর দাঁড়িয়ে কিন্তু সরকারকে কাজ করতে হবে। সরকারের যে অনেক সময় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ডিলেমা থাকে, প্রতিক্রিয়া নিয়ে নানান ধরনের আশঙ্কা থাকে, সেইগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে ওই আশঙ্কার জায়গাটা দূর হতে পারে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে বলিষ্ঠতা দরকার সেটা মানে সহায়তা হতে পারে। ফলে ওই জায়গাটা আমরা মনে হয় যে আমরা পলিটিক্যাল পার্টি যারা আছে এখানে ফ্যাসিবাদ বিরোধী, তারা
সেই সহায়তার জায়গাটা করতে পারে। আর রাজনৈতিক বিষয়েও মানে এই আলোচনাটা দরকার, কারণ এটা তো সরকার তো দৈনন্দিন রাষ্ট্র পরিচালনাই খালি করবে না, তার তো মূলত যত দ্রুত সম্ভব রাজনৈতিক উত্তরণের একটা কাজ করতে হবে, এবং সেই ক্ষেত্রে একটা রোড ম্যাপের জায়গাটা খুব জরুরি। কারণ মানুষের মধ্যে এই বিষয়টা আমরা একটু পরে আসি, রোড ম্যাপ আলোচনা করব। সালাউদ্দিন, আপনার কাছে আসছি যে সাকিব ভাই বলছিলেন যে সরকারের প্রায়োরিটি কি হবে, মানে সেটা তাদের নির্ধারণ করা উচিত। তো আপনি কি মনে করেন যে সরকারের প্রধান কাজ বা প্রায়োরিটি বেসিসে কি কাজ এখন হওয়া উচিত? না, এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ তো একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন করা, এটা আমরা সবাই জানি। এবং সাথে সাথে কিছু সংস্কার না করলে, এবং প্রধান প্রায়োরিটি যেটা, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার তো ব্যাপক করতে হবে। নির্বাচন ব্যবস্থা না A to Z সব কিছুর অংশ, একদম উপর থেকে নিচ পর্যন্ত এটাকে পুরা ঢেলে সাজাতে হবে, এবং ভোটার লিস্ট থেকে শুরু করে, এবং সেটার জন্য একটা নির্দিষ্ট সময় দরকার। এবং পাশাপাশি আমি মনে করি যে কিছু যৌক্তিক সংস্কার বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন কমিশনে কিন্তু করতে হবে। সেটার জন্য তারা কমিটি করে দিয়েছে। কিন্তু আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি কিংবা বলতে চাই, যে সেটা হলো যে আপনি নির্বাচনে সংস্কার কাজগুলোও আপনার মতো করে শুরু করেন, পাশাপাশি রিলেটেড অন্যান্য কমিশনের যে সংস্কারগুলো সেটাও চালাতে থাকেন। কিন্তু আপনি অন্যগুলা করতে, যেটা মেইন কাজ, সেটাকে শেষ না করার আগে যদি অন্য কাজগুলো করতে গিয়ে আপনি সময় ক্ষেপণ করেন কিংবা ঠিকভাবে করতে না পারেন, এটা নিয়ে তো একসময় প্রশ্ন উঠবে। কারণ আপনার মূল দায়িত্ব হলো যে একটা সুন্দর, স্বচ্ছ, ভালো নির্বাচন, যেটা জনগণ অপেক্ষা করছে, যে নির্বাচনের মাধ্যমে পালা বদল ঘটবে, নতুন একটি সরকার আসবে, একটি দল দায়িত্ব পাবে, তো সেইটা তো আপনার অন্যতম দায়িত্ব। তো সেইটার পাশাপাশি আপনি যদি সব কিছু একসাথে করতে চান এবং সব কিছু করতে গিয়ে কোনটাকে কতটুকু গুরুত্ব দিবেন, সেই ব্যাপারটা যদি আপনি এখনই ঠিক না করেন, যেটা কখনো কখনো মনে হয় যে উনি কি আসলে ঠিক করছেন। আমরা বড় সমালোচনা কখনো কখনো করতে চাই না, কারণ একটা বিশেষ প্রেক্ষাপটে এই সরকারটি এসছে এবং তারা জনগণের সরকার, এতে কোনো সন্দেহ না। এবং সব দল ঐক্যবদ্ধভাবে, কিছু ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এবং তার কিছু দোসর ছাড়া সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু এদের দিকে তাকিয়ে আছে এবং স্বাভাবিকভাবে সহযোগিতা করছে। কিন্তু এই সুযোগটাকে নিয়ে তার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের জাতির কাছে এমন কিছু উপহার দেয়, যেটা তারা নিজেরও মনে করছে যে আমরা শুধু নির্বাচন করে দায়িত্ব শেষ করতে চাই না, আরও কিছু যৌক্তিক সংস্কার করতে চাই, যেটা জাতির দীর্ঘদিনের প্রয়োজন ছিল, যেটা জনগণের দীর্ঘদিনের দাবি ছিল, এবং জনগণ এটার জন্য অনেক অপেক্ষা করছে। অনেক আগেই তারা 20 বছর আগে এইসব সংস্কার চেয়েছিল, করতে পারে না। সেরকম অনেক সংস্কার আছে, যেটা আমি এখন আর নতুন করে বলতে চাই না। কিন্তু কোন কাজটা আগে, কোনটা প্রায়োরিটি কতটুকু, সেটা যদি আপনি ঢেলে এখন থেকে না সাজান, আরও 2-4 জন উপদেষ্টা আপনি নেন, নিয়ে একটা ক্লিয়ার কাট করে আপনি পরিকল্পনা আপনি এগিয়ে যান, একটা যুক্তির সময় নির্বাচন দেন, একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন, সব কিছুর জন্য জাতি প্রস্তুত আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে, আমরাও চাচ্ছি। কিন্তু কোথাও কোথাও মনে হয় একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তাদের অনেক কাজগুলো মনে হচ্ছে যে এগুলা, এই কাজটা তো 1 মাস আগেও করতে পারতো। সাকিব ভাই যথার্থ বলেছে যে তাদের কিছু লিমিটেশন আছে, এবং যাদেরকে দিয়ে আপনি কাজগুলো করবেন সেখানে তো 15 বছর 17 বছর দোষরা বসে আছে। অর্থাৎ তারা যা যা করতে চাচ্ছেন সবগুলো কিন্তু ডিলে হচ্ছে নানা কারণে। কারণ ডিলেটা তাদের না, যাদের মাধ্যমে তারা বাস্তবায়ন করবে তারা তো ওখানে বসে আছে। তাদের কাজ হলো যাতে এই সরকারকে সহযোগিতা না করা, আবার ইচ্ছা করলে তাদেরকে সরিয়ে যে একদম নতুন একটা ব্যাচ ফার্স্ট ইয়ার সাজিয়ে ফেলবেন, সেই কাজটা খুব তাড়াতাড়িও করতে পারবেন না, কারণ আপনার ওরকম লোক তো অনেক জায়গায় অভাব আছে। তো আমরা আশাবাদী যে তারা আস্তে আস্তে, এখানে তারা যোগ্য লোকই এখানে বসে আছেন, আমি আশাবাদী তারা আস্তে আস্তে সময়টা সামাল দিয়ে ফেলবে। 3 মাসে অনেক যৌক্তিক এবং অনেক কিছু দৃশ্যমান না হলো, এখন থেকে হয়তো দৃশ্যমান হবে, এটা আমি প্রত্যাশা করছি। সাকিব, আপনি রোডম্যাপ নিয়ে কথা বলতে যাচ্ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে সংস্কার যেটা চলছে সেটা চলুক, কিন্তু রোডম্যাপ ঘোষণা করতে আসলে মানে প্রবলেমটা কোথায়? না, তারা সংস্কারটা কি মানে হবে সেই বিষয়টা সম্পর্কে হয়তো একটা ধারণা পেতে চাচ্ছেন। বিশেষত সংস্কার কমিশনগুলো হয়েছে, তারা একটা রিপোর্ট দিলে সেখানে কি ধরনের সংস্কার প্রস্তাব করা হচ্ছে এবং সংস্কারগুলো কোনটা আগে হবে কোনটা পরে হবে, এগুলো তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। সেখানে ওইটার সাপেক্ষে পলিটিক্যাল পার্টিগুলো এবং অন্যান্য অংশীজনরা তাদের মতামত কি সেটা হয়তো নির্ধারিত হবে। আমি নিজে ধারণা করি যে জানুয়ারির মধ্যে হয়তো অবশ্যই একটা রোড ম্যাপ আসা দরকার, কেননা না হলে খুব মানে মানুষের মধ্যে যে একটা নির্বাচন কেন্দ্রিক আকাঙ্ক্ষা আছে, সেটা আপনি যে সময়ই করেন আপনাকে সময়টা উল্লেখ করতে হবে, সেটা
মানুষ না হলে একটা অনিশ্চিত জায়গাতে থাকছেন, এবং এটা অন্য রাষ্ট্র পরিচালনার জন্য একটা অনিশ্চয়তা। মানে যেমন ধরুন নির্বাচনের একটা তারিখ, কিংবা আমি সামগ্রিক রোডম্যাপের কথাটা বলছি, যে এই আমাদের নতুন বন্দোবস্ত, সংস্কার এবং নির্বাচন, এই রোডম্যাপটা জানা থাকলে দেশে নানা একটা স্থিতিশীলতা তৈরিতে এটা একটা ভীষণ বড় ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয়, এবং সেটার প্রভাব অর্থনীতিতে পড়বে। সেটা আপনাকে সামগ্রিক পরিস্থিতিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বিরাট সাহায্য করবে। এখন এই ক্ষেত্রে তো পলিটিক্যাল মানে পার্টি আছে, শিক্ষার্থীরা আছে, আমাদের বিভিন্ন শ্রেণী পেশা এবং অন্যান্য রাষ্ট্রের অংশীজনরা আছে, তাদের সাথে এটাও একটা ঘনিষ্ঠ আলোচনার বিষয় আছে, একটা ফয়সালার ব্যাপার আছে, যে ঠিক কখন গেলে কনসেনসাসটা আমরা তৈরি করতে পারি এবং কখন রোডম্যাপটা হবে। তো ওই জায়গায় আলোচনাটা যেভাবে ইতিমধ্যে এ পর্যন্ত হয়েছে, মানে দ্বিপাক্ষিক কিংবা কিছুটা অনানুষ্ঠানিক পরিসরে যে কোথাও কোথাও আলাপ আলোচনা হয় না তা না, আমরা তো এই সমাজেই থাকি, দেখা সাক্ষাৎ হয়, ফলে কথাবার্তা হয়তো হয়, কিন্তু একটা আলোচনার তো এটা তো একটা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, ফলে সেটা তার আনুষ্ঠানিকতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমরা বারবার বলেছিলাম যে একটা কাঠামোগত জায়গা আপনাদের ভাবতে হবে। কেবল একটা ইস্যু আসবে, তারপরে আপনারা সংলাপ করবেন রাজনৈতিক দল কিংবা অংশীদারদের সাথে, সেইটা আসলে পুরো পরিস্থিতিটার মধ্যে যে আকাঙ্ক্ষিত একটা স্থিতি এবং কি বলবো যে স্বস্তি, সেটা মানে আসছে না আর কি। তো সেই জায়গায় মনোযোগটা বাড়লে কোনো না কোনো পথ বের করতে হবে যেখানে মানুষের মধ্যে স্বস্তি আসে। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। যাচ্ছি সালাউদ্দিন ভাইয়ের কাছে। সালাউদ্দিন ভাই, আজকে আওয়ামী লীগ হাঁকডাক দিয়ে আপনার নূর হোসেন দিবস উপলক্ষে 0 পয়েন্টে আপনার জমায়েত কর্মসূচি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলেই তাদের নেতাকর্মীদেরকে কাউকেই দেখা যায়নি। তো 5 আগস্টের আগে দুর্দান্ত প্রতাপশালী একটি দলের আজকে কাউকেই দেখা গেল না, আসলে এটার কারণটা কি? শুনেন, এটাই তো স্বাভাবিক যে আওয়ামী লীগ তাদেরকে দুর্দান্ত বলেছে, কিন্তু আওয়ামী লীগ তো এই কয়েকটি নির্বাচনে কি হয়েছে এটা জনগণ জানে, এবং আওয়ামী লীগ বিএনপিকে মোকাবেলা করেছে, নিজেরা মোকাবেলা করে নেয়, বেশিরভাগ সময় পুলিশকে দিয়ে মোকাবেলা করেছে। আওয়ামী লীগ দাবি করতো তারা অনেক জনপ্রিয় দল, আওয়ামী লীগ দাবি করতো তারা অনেক সাংগঠনিক দল, এবং তাদের ফিক্সড একটা ভোট আছে, তাদের জীবনদশায় তাদের প্রধানমন্ত্রীকে এখান থেকে সরানো যাবে না, অনেক কিছু তারা বলেছে। কিন্তু দেখেন আজকে এমন একটা জিনিস, মানে যে একটা দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব একটা চিঠি ইস্যু করলেন, এখানে কতগুলো দিয়ে দিল ট্রাম্পের ছবি টবি নিয়ে। আমি অবাক হব, একটা পলিটিক্যাল পার্টি এটা কী ধরনের প্রোগ্রাম দিচ্ছে যে মানে ওই ছবি নিয়ে তারা আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, সেই ছবি প্রতিপক্ষরা ভাঙচুর করবে, সেইটা তারা বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরবে যে দেখেন ট্রাম্পকে তারা মানে না, এখন আমেরিকার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। আমরা এই 15, 16, 17 বছর নতুন একটি শব্দ শুনেছি আওয়ামী লীগের কাছ থেকে, সেটা কি ধরেন রাতের বেলা সিল মারল, এটা তাদের নাকি একটা কৌশল। একজনকে মেরে ফেললো, আওয়ামী লীগ বলে এটা একটা কৌশল। ওখানে পুলিশ দিয়ে টিয়ার গ্যাস গুলি করে মানে মিছিল পণ্ড করে দিল, এটা নাকি কৌশল। এগুলা করে বাহবা দিত, এবং আওয়ামী লীগের লোকেরা তাদের প্রধানমন্ত্রীকে, তাদের নেত্রীকে বাহবা দিত যে আরে এত বুদ্ধি, এত কিছু জানে, আমাদের নেত্রীর তুলনা হয় না। এইসব কূটকৌশল করে তারা জোর করে এত বছর ক্ষমতায় ছিল। এখন তারা যে আজকাল নতুন একটি কূটকৌশল করে, এটাও কিন্তু জনগণ দেখলো, এবং এরকম প্রেক্ষাপটে এটা আমরাও জানি যে কাউকে আপনি খুঁজে পাবেন না, কারণ আপনি যখন যেগুলো করেছেন এটা জনগণ তো সহজে ভুলে যায় নাই। আপনি ওখানে কে যাবে যে এটা আহ্বান করেছে? কোনো নেতৃবৃন্দ তো এখন নাই, দেশেই নেই, কোথায় হয় পালাতে গেছে কিংবা দেশের বাইরে আছেন। তো অনেক সময় আমাদের বিএনপির বিরুদ্ধে অভিযোগ করতো যে তাদের নেতৃবৃন্দ নাই, কর্মীরা কেন থাকবে, এবং নেতা না থাকলে তো কর্মী থাকতে পারে না। তো আপনাদের বড় বড় নেতারা কেউ মাঠে থাকবে না, আপনার কর্মী আইসা তারা মাল খাবে কিংবা টিয়ার গ্যাস খাবে কিংবা আরও কিছু নির্যাতনে ভাগিদার হবে, এটা আশা করার কোনো কারণ নাই। অতএব যেটা অতীতে হয়েছে সেটাই ধারাবাহিকতা। এরকম প্রেক্ষাপটে কেউ এসে গ্রেপ্তার হবেন না, নির্যাতনের শিকার হবেন না, কারো কাছে মার খেতে যাবেন না, এইটাই স্বাভাবিক। কারণ এই চর্চাই তো 15-16 বছর ধরে আওয়ামী লীগ করেছে।
অতএব আবার আওয়ামী লীগের এই সাহস আছে, আমি এটা বিলিভ করি না। এটা না, আরো কোনো প্রোগ্রাম সামনে দিল খুব বেশি লোক খুঁজে পাওয়া যাবে মনে হয় না, 2-4 জন না বুঝে চলে আসবে এবং তারা বিপদে পড়বে, এটাই হবে। কারণ এই সংস্কৃতি 16-17 বছর আমরা বাংলাদেশে দেখছি। অতএব এটা আমি খুব একটা অবাক হইনি। সামনে আরো কর্মসূচি হলো, একই জিনিস হবে, খুব বেশি ব্যতিক্রম হবে আমার মনে হয় না। সাকিব ভাই, যে ট্রাম্পের ছবি নিয়ে যে আওয়ামী লীগের যে রাজনীতি, বিএনপি এটাকে দেউলিয়া তো বলছে, তো আপনি কি মনে করেন? এটা তো দেউলিয়া মানে বলার জন্য বিএনপি লাগে না, আমরা সবাই বলেছি। দেউলিয়া তো আসলে এখন কম বলা হয়। আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্র নষ্ট শেষ করে দিয়েছে। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতা যে কোনো মূল্যে রাখার জন্য তার নিজের দেশের জনগণকে, নিজের নাগরিককে নির্বিচারে হত্যা করার পরিকল্পনা করতে পারে, কয়েক শত আন্দোলনকারী, নিরস্ত্র আন্দোলনকারী নিহত হওয়ার পরে, কিংবা হেলিকপ্টার দিয়ে গুলি করে বাড়িতে শিশু মারা যাচ্ছে, শিশু রাস্তায়ও নামে নাই, জানলাটা খুলেছিল মাত্র, তা গুলি এসে সে মারা যাচ্ছে, স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে, কি নির্বিচারে আপনার নানা ধরনের এই যে এপিসি, তারপরে আপনার সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, ছাড়াগুলি তো আছেই, কতজনের চোখ নষ্ট হয়ে গেছে। তারপরে একেবারে লেথাল বুলেট যেটা দিয়ে মানে হত্যা করা হয়, সেই রকম গুলি করে তারা হত্যা করেছে। এবং তারপরে বলে যে আমরা তো কেবলমাত্র 5% আমাদের ক্যাপাসিটি ব্যবহার করেছি। এটা যখন একটা সরকারের বক্তব্য হয়, তার মানে সে আসলে 95% এখনো তার হাতে আছে। সে একটা পুরো মানে আরো ম্যাসিভ স্কেলে গণহত্যা করার জন্য প্রস্তুত আছে। এইটা যখন করে তখন ওইটা আর তখন রাজনৈতিক দল থাকে না। এবং একটা রাজনৈতিক দলের সে তো জনগণের উপরে, মানে জনগণকে নিয়েই তো সে তার দল। যখন জনগণকে গুলি করে তার দমন করতে হয় এবং সেই গুলি করার জন্য মানে ব্যাপক গণহত্যার জন্য সে প্রস্তুত থাকে, সে নিজের দেশের মানুষকে, তখন আসলে পরিষ্কারভাবে তার পলিটিক্যাল চরিত্র নাই হয়ে যায়। আওয়ামী লীগ এই সময় আমরা এসে দেখেছি, বহুদিন ধরে বলছিলাম যে আওয়ামী লীগ পলিটিক্যাল ক্যারেক্টার হারিয়ে ফেলছে। একটা ফ্যাসিস্ট ব্যবস্থা গড়ে তুলতে গিয়ে তার যে রাজনৈতিক চরিত্রটা ছিল, একটা বৃহৎ দল ছিল, গণভিত্তি যাচ্ছিল, সেই জায়গাটা সে হারিয়ে ফেলছিল। ক্রমশ রাষ্ট্রযন্ত্র নির্ভর হয়ে পড়ছিল। ডিসিশন কারণে আমরা তখন জিজ্ঞেস করলে বলতাম ভাই আমরা জানি না, অল্প কিছু মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাদের বেশিরভাগের মধ্যে খুব রাজনৈতিক লোক খুব বেশি নাই। তাহলে এরকম একটা দল তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেই, এবং সেই দলটি কেবল ক্ষমতার দম্ভ দিয়ে পুরো দেশকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছিল। এবং এটা 7ই জানুয়ারি পার করার পর তারা তো মোটামুটি ভেবে নিয়েছিল যে এইবার তো সারা দুনিয়ায় আমার হাতে। তো কিন্তু মানুষ তো যে ক্ষুব্ধ ছিল, আমরা যে মানে বিশেষত 18 সালের পরে গণ অভ্যুত্থানের কথা আমরা, যেহেতু আমাদের পলিটিক্যাল পার্টিগত আমাদের দলের দিক থেকে আমাদের লাইনই হচ্ছে অভ্যুত্থান করা, এই বিদ্যমান ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা করতে হলে জনগণের গণ অভ্যুত্থান লাগবে, এই কথাটা আমাদের রাজনৈতিক লাইনের দিক থেকে আছে। ফলে আমরা সবসময় এইটা বলতাম। কিন্তু 19 সালের পর থেকে আমি বলবো যে বহু জায়গায় আমরা এই কথা বলেছি যে মানুষ গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হয়ে গেছে। মানুষের মধ্যে যে ক্ষোভ আমরা দেখেছি, মানে একদিকে তার দুঃসহ জীবন সংকট, অন্যদিকে তার অপমান, এই দুটো মিলে তার যে অবস্থা তৈরি হয়েছে সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুব মানে একাই চলাফেরা করি, বিভিন্ন মাধ্যমে চলাফেরা করি, হেঁটে, রিক্সায়, বাসে কিংবা নিজের গাড়িতে। তো আমরা চলাচলে দেখেছিলাম এটা, মানুষের সাথে কথা বলে মানুষ প্রস্তুত হচ্ছে। এবং এইটা আসলে বহুজনে মনে করতো যে গণ অভ্যুত্থান বোধহয় সম্ভব না। গণ অভ্যুত্থান হয়তো ঘটানো যায় না, এটা অনেকগুলো শর্তে তৈরি হয়ে এটা মানে হয়, সৃষ্টি হয়। কিন্তু জিনিসটা হচ্ছে যে এটার জন্য বোঝা যায় যে মানুষ প্রস্তুত হচ্ছে ওইরকম একটা লড়াইয়ের জন্য, গণ অভ্যুত্থানের মতো তৈরির জন্য। সেটাকে কতভাবে দমন করার চেষ্টা করছে। আমি মনে করি ওই সময় তার রাজনৈতিক চরিত্রটা নাই। এখন এতদিন আমরা গালাগালি করতে শুনেছি ভারতের নির্বাচনের পরে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন, বিএনপি কতটা ভারতের নরেন্দ্র মোদীকে নিয়ে তারা উচ্ছ্বসিত, সেটা সমালোচনা তারা করেছে। এখন তারা খোদ নিজে নরেন্দ্র মোদীর আশ্রয়ে আছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প
আবার নির্বাচিত হয়েছেন, এই জন্য ট্রাম্পের ছবি নিয়ে এখন মিছিল করতে হবে এবং সেটার উপরে আক্রমণ হতে পারে, সেই ছবিটা তারা সেল করবে। এই যে দেশ বিরোধী ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি কিভাবে একটা নিজের দেশের ভেতরে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, একটা রাজনৈতিক দল হলে কিন্তু এই রাজনৈতিক পরিবর্তনটাও মেনে নিত, কারণ এই রাজনৈতিক পরিবর্তন এই দেশের মানুষই ঘটিয়েছে। তারা বলছে এটা ষড়যন্ত্র। আচ্ছা, ষড়যন্ত্র করে তো লাখো কোটি মানুষ নামানো যায়, মানে এটা বলতে হয় বলে তারা এখন বলছে, কিন্তু ষড়যন্ত্র করে তো এই মানুষ নামানো যায় না। এই যে রাজনৈতিক জায়গায় যদি মেনেও নিত যে না, জনগণ বিক্ষুব্ধ হয়েছে, তারা নিজেদের পরিবর্তনের জায়গায় ভাবত, তাহলে হয়তোবা তার একটা পলিটিক্যাল ক্যারেক্টার কখনো না কখনো কোনো সময় দাঁড়াতো। কিন্তু এটা যে পুরোপুরি রাজনৈতিক চরিত্র হারিয়ে ওই একইভাবে ক্ষমতার বিষয়টা ভাবছে যে কোনো না কোনো ফাঁক দিয়ে আবার ক্ষমতায় চলে যাব, তারপর সবগুলোর বিচার করব, সবগুলোকে মেরে ফেলবো, এইরকম একটা ভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। বিস্ময়কর, কিন্তু এটাই বাস্তবতা। ফলে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা, এটা এখন বাংলাদেশের জনগণ তো আসলেই গণহত্যার বিচার চাইছে, বিচার তো আগে হইতে হবে, তারপরে আলোচনা হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে গণহত্যা বিচারের আগে আওয়ামী লীগকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। আপনি কি মনে করেন? না, এটা তো তারা অনেক আগের থেকেই বলে যাচ্ছে এবং এই পয়েন্টে তারা খুবই স্ট্রং, এবং তারা তাদের জায়গা থেকে আরও হয়তো কিছু নিয়মকানুন সংস্কারও করবে, সেটাও আমরা মনে করছি। আর একটা জিনিস হলো যে বিচারের সম্মুখীন হওয়া দরকার, সেইটাই হলো আমার মূল কথা। কিন্তু আমি একটা অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, এইটা কি খুব প্রয়োজন আছে? কারণ আপনি একটা দল নির্বাচনে যাবে, সেখানে জনগণ ভোট দেবে, জনগণের তো সেই অধিকার আছেই যে আমি একটা দলকে প্রত্যাখ্যান করলাম, সেটা ভোটের মাধ্যমে সে প্রত্যাখ্যান করবে। সেটা আমার নিষিদ্ধ করা তো দরকার নেই। আপনি বিচারে আওতায় আনেন যারা যারা এগুলো করেছে, এবং বিচারে আওতায় আওতে গেলে সবই এখানে কাভার করে যাবে। যারা যারা ছিল মানে মেইন পরিকল্পনায় সরাসরি ফিল্ডে ছিল, আমরা জানি, এগুলা ডকুমেন্ট আছে এবং সবাই এটা জাতীয় জানে। তো এই বিচার প্রক্রিয়া শুরু হলে কিন্তু এখানে সবাই অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব তারা যে কথাটা বারবার বলার চেষ্টা, যে তাদেরকে আওয়ামী লীগে আগে বিচার হবে এবং এই গণহত্যার সাথে জড়িত এই সংগঠনকে সামনে কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগকে আবার উদ্গ্রীব মানে আগ্রহ নিয়ে এবং খুব শীঘ্রই নির্বাচনে কবে হবে সে রোডম্যাপ আমরা জানি না। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নেই। আওয়ামী লীগ জনগণ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ এই ধরনের কর্মসূচি অনেক দিবে এবং কোথাও কোনো লোক সমাগম হবে না। অতএব তাকে যদি আবার নতুন করে এটা করেন, তো নতুন করে আবার তাদের মধ্যে একটা ওই পরিকল্পনা হবে যেটা অন্যায় হচ্ছে, ওইটা দরকার নেই। জনগণ যাকে প্রত্যাখ্যান করেছে ভোটের মাধ্যমে এবং বাস্তবতা নিরিখে, এবং আওয়ামী লীগে দেখি না কতজন লোক মাঠে ময়দানে থাকে, আমি এটা দেখতে চাই। কিন্তু আমার মনে হয় না যে তাদেরকে প্রত্যাখ্যান নিষিদ্ধ করে আবার নতুন করে একটা সিম্পেথি কিছু কিছু মহলে আসুক, এটা প্রয়োজন নাই। এটা পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ কেন হবে? নিষিদ্ধ দরকার নাই। বিচার করেন, বিচারের আওতায় যারা যারা আছে তারা সেই বিচারের সম্মুখীনও। আমরা দেখি যে তাদের জনসমর্থন, তাদের গ্রহণযোগ্যতা, তাদের পক্ষে কে কে মাঠে নামে, তাদের জন্য কে কে সুপারিশ করে, কে কে কথা বলে, এটা আমাদের দেখা দরকার এই প্রেক্ষাপটে বাস্তবতা নিরিখে। আমরা সেটার জন্য অপেক্ষায় আছি। দেখুন, আমি সম্ভবত শুরুতেই মানে আমার আগের আলোচনার শেষে কথাটা বলছিলাম যে মানুষ প্রথমে গণহত্যার বিচার দেখতে চায়, এবং এটা তো একটা সরকার করেছে, মানে রাজনৈতিক দলই সরকারে ছিল, কিন্তু সরকারও করেছে। দল আর সরকারের মধ্যে পার্থক্যটা খুব বেশি ছিল এরকম না, কিন্তু যখন থিওরিটিক্যালি তো পার্থক্য থাকে। এখন সরকার একটা কাজ করেছে, দল হিসেবে তার দায় কতটুকু সেটাও বিচারের অন্তর্ভুক্ত হওয়া দরকার। যারা নির্দেশ দিয়েছেন গণহত্যায় তাদের বিচার তো হতেই হবে, যারা বাস্তবায়ন করেছেন তাদের বিচার তো হতেই হবে, যারা এত 15.5 বছর ধরে লুটপাট দুর্নীতি করেছেন, মানে $100 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে বলে অভিযোগ আছে। তারপরে যোগ করি যে সরকার সিদ্ধান্ত জানালেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেওয়া হবে, না সেটা বলা হচ্ছে। আমি বলছি যে বিচারের পদক্ষেপটা ওই জায়গা থেকে, যে মানে এই যে 15 বছরের গুম খুন, মামলা হামলা, লুটপাট দুর্নীতি এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, আইনগতভাবে এমন পরিবর্তন দেওয়া, সুবিধা দেওয়া, এগুলো অনেকগুলো জিনিসকেই বিচারে আনা দরকার। এবং সর্বশেষ জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, এই বিচারটা খুব জরুরি। দল হিসেবে দায়েরও বিচার দেওয়া দরকার। তারপরে তো জনগণের কাছে এটা বিষয় যে রাজনৈতিক দলের ভবিষ্যৎটা কি হবে। আমি যে কথাটা বলতে চাই যে দেখুন, বিচারটা খুব জরুরি এবং আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে মানে যেতে চাইছি।
মানে রাষ্ট্রটা একটা মানে নাজুক অবস্থার মধ্যে এই মানে ফ্যাসিস্টরা ফেলে গেছে, সেই রাষ্ট্রটার একটা পুনর্গঠনের প্রয়োজন আছে। তাহলে এটা একটা উত্তরণকালীন পর্ব। এখন এই পর্বে আমরা যদি দেখি যে আসলে আওয়ামী লীগ কি রাজনৈতিক কাজ করতে চাইছে না আসলে এই পুরো প্রসেসটাকে নস্যাৎ করতে চাইছে, সেটা তো জনগণ মেনে নেবে না। কাজেই এইটা রাজনৈতিক কাজ না পুরো অভ্যুত্থানকে কিংবা মানুষের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার প্রক্রিয়া, সেইটা যদি আমরা দেখি তাহলে আলোচনা থেকে পরিষ্কার যে এটা নস্যাৎ করার প্রক্রিয়া। কাজে ওই বিচার এবং রাজনৈতিক বন্দোবস্ত কিংবা একটা রাষ্ট্রের পুনর্গঠনকালীন পর্যায়ে এই ধরনের তৎপরতাকে জনগণ এভাবে প্রতিরোধ করবেই। আর নিষিদ্ধের প্রশ্নটা সবসময় আমরা এটা বলেছি যে জনগণের হাতে ছেড়ে দেওয়া দরকার, কারণ একটা রাজনৈতিক মানে পক্ষ মানুষের কাছ থেকে যখন সে তার হারিয়ে ফেলে, তাকে নিষিদ্ধ করে আর গুরুত্বপূর্ণ করার কিংবা ভিকটিম মানে হুড নিয়ে আবার পলিটিক্স করার সুযোগ দেওয়াটা খুব বেশি কাজে দেয় না। ফলে ঐতিহাসিকভাবে এটা দেখা গেছে যে একটা রাজনৈতিক দল নাই হয়ে যায় যখন তার রাজনৈতিক চরিত্রটাই নাই হয়ে যায়। সেই জায়গাটাতে আওয়ামী লীগ পৌঁছে গেছে। আপনার কাছে আসছে সেটা হচ্ছে যে আজকে আইন উপদেষ্টা জানিয়েছেন যে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগ, যা সরকার আমলে নিচ্ছে না, এবং সেটা বলা হচ্ছে যে জুলাই আগস্টে যে এই গণহত্যা সেটা দায় ডক্টর ইউনূস সরকারের। তো এই যে আওয়ামী লীগের যে ভিত্তিহীন অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে। দেখেন 8 তারিখে তারা একটি নেদারল্যান্ডে হেগে আন্তর্জাতিক অপরাধ কোর্টে মামলা করেছে। আনোয়ারুজ্জামান চৌধুরী উনি মেয়র ছিলেন সিলেটে, এবং এই মেয়র তো জনগণের ভোট ছাড়াই মেয়র হয়েছে, সেটাও আমরা জানি। তো আওয়ামী লীগের কাজ হলো যে ওনারা মনে করেন, দাবি করেন যে দেশ স্বাধীন আমরা করেছি, সমস্ত আন্দোলনে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অতএব এই দেশে ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময় আমরাই দায়িত্ব পাবো, ক্ষমতা অধিষ্ঠিত থাকবো, আমরাই দেশ পরিচালনা করব। এবং আওয়ামী লীগ কখনো ক্ষমতায় গিয়ে নীরবে নিবিতে জনগণের কল্যাণে কাজ করেছে খুব বেশি, এরকম কোনো নজির নাই। তারা সব জায়গায় গিয়ে বাড়াবাড়ি করেছে। ওই তাদের স্বাধীনতার পরে কাহিনী আমরা জানি, এবং একমাত্র 96 সালে ক্ষমতা এলে মনে হয়েছে আওয়ামী লীগ একটু পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা কিন্তু আবার 2008 সালে আসার পরে আওয়ামী লীগকে আমরা নতুন দেখলাম যে সেই 72-73 সালে যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের ফর্মেটে তারা আবার চলে গেছে। তারা ক্ষমতায় বসে এমন কিছু গর্জন, এমন কিছু কাজ করে, মনে করে যে আমাদেরকে কেউ প্রতিবাদ করতে পারবে না, আমাদের কোনো কাজের ব্যাপারে কেউ প্রশ্ন তুলতে পারবে না, এবং আমরা যা মনে করি এইটাই সঠিক, এবং আমাদের দলের স্বার্থে দেশ পরিচালিত হবে। জনগণের কল্যাণ বলে কোনো কথা নাই। কল্যাণ হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের কল্যাণ। এই কাজটা খুব ভালো বাজে। এবং নেতাকর্মীরা দেখেন, এত বড় একটা গণহত্যা পরে আজকে 1000-এর উপরে ছাত্র জনতা শ্রমিক মারা গেছে, কত হাজার লোক পঙ্গু হয়েছে, চোখ চলে গেছে, পা চলে গেছে, হাত চলে গেছে, তাতে অনুশোচনা নাই। আর তাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে এক একটা জায়গায় নেতাকর্মীদের সাথে কথা বলছে, এবং মনে হচ্ছে উনি এটা ভাইরাল করে দিচ্ছে নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য, যে তোমরা রাস্তায় নামো, তোমরা এই সরকারকে শান্তিতে চালাতে দিও না। যে কথা শেখ হাসিনা অতীতে বলেছেন যে আমি 1 মিনিট বিএনপি সরকারকে শান্তিতে চালাতে দিব না, এবং একই অবস্থা কিন্তু এখন তারা এটা মানতেই পারতেছে না। কারণ তারা কখনো ক্ষমতা থেকে সরে গিয়ে নিরনিবৃত্তে কয়েক বছর বসে থাকা, এটা মনে আওয়ামী লীগের ধাঁচে নাই, এই অভ্যাসটা আওয়ামী লীগে গড়ে ওঠে নাই। ফলে তারা ক্ষমতা থেকে যে অহংকার, যে দাপট নিয়ে চলতে চায়, ক্ষমতা থেকে চলে গেলে কি হয়, এটা আমরা যারা রাজনীতি করি আমরা এটা বুঝি যে এটা আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আনটিল একটা নির্বাচন পর্যন্ত। কিন্তু আওয়ামী লীগ এই কালচার ডেভেলপ করে নাই। তারা জোর করে আবার মনে করে যে এই সরকারের পতন ঘটালে, এবং এমন একটা অবস্থা সারা বাংলাদেশে মনে হয় এই মাসের শেষের দিকে কিংবা সামনের মাসে মনে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এরকম একটা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গোপনে কথা বলার চেষ্টা করতেছে, ফোনে অনেকে চাঙ্গা দিচ্ছে, অনেকে সক্রিয় হচ্ছে যে কোনো সময় ঢাকায় একটা বিশাল সমাবেশ হবে এবং এই সরকারের পতন ঘটবে। তো এরকম স্বপ্ন অতীতে অনেকেই দেখেছে, কিন্তু স্বপ্নই। এই জিনিস এত সহজে হবে না, কারণ জনগণের বিক্ষোভের মুখে, গণ আন্দোলনের মুখে যে সরকারের পতন ঘটেছে, এই সরকার ইচ্ছা করলে আবার সহসা ফিরে আসবে, এটা আমরা জনগণ আর বিশ্বাস করে না, আমি মনে করি। সাকিব ভাই একটু ছোট করে বলবেন, সেটা হচ্ছে যে সালাউদ্দিন ভাই বলছিলেন যে আওয়ামী লীগের ভিতরে এই যে 1000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তারপরে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে, তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই, উল্টো তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন, অভিযোগ দায়ের করেছেন। তো আসলে অনুশোচনাটা কেন নেই? তারাও তো মানুষ, বা তারাও তো রাজনৈতিক দল।
না, ওই যে বললাম রাজনৈতিক চরিত্র নাই হয়ে যাওয়ার, এটা মানে আওয়ামী লীগের আবারও কোনোদিন ফিরে আসার সুযোগটা নির্ভর করছিল তাদের মানে এই প্রক্রিয়ার উপরে। কিন্তু একটা হচ্ছে যে তারা 5ই আগস্ট পর্যন্ত যা করেছে সেটাই তাদের একটা চরিত্রের জায়গা। সেখানে অনেকে যেমন ভেবেছিল আচ্ছা পতন হয়ে গেছে, আওয়ামী লীগ মানে যাকে বলে নিজেদেরকে পুনর্গঠন করে আবার দাঁড়াবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমি যে লক্ষ্যে তারা কাজ করছে তাতে এইটা আসলে পরিষ্কার মানুষের কাছে যে এদের চরিত্রের কোনো বদল তো দূরের কথা, পুরো ব্যাপারটাই একটা, অর্থাৎ জনগণকে খুন করার জন্য তারা মানে ওত পেতে আছে এখনো, এবং সেটার জন্যই আবার মনে হচ্ছে পুনরায় সংগঠিত হতে চায়, এবং সেটা তো জনগণ এইভাবে তাদেরকে সুযোগ দেবে বলে মনে হয় না। আরেকটি প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে বসে কদিন পরপরই তার ফোন আলাপ ফাঁস হয় এবং নেতাকর্মীদের মাঠে নামার জন্য আপনার বলে। তো এই যে দেশকে অস্থিতিশীল করা ভারতে বসে, এই জন্য সরকার আসলে ভারত সরকারের সাথে কি ধরনের যোগাযোগ করতে পারে বা পদক্ষেপ নেওয়ার কথা বলতে পারে কিনা বা বলা উচিত কিনা? না, সেটা হয়তো তাদের সরকারের হয়তো সেই পরিকল্পনা আছে, কিংবা হয়তো সরকার অফিসিয়ালি আনঅফিসিয়ালি সেই সব কথাবার্তা হয়তো বলছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি, দেখেন আওয়ামী লীগে এইসব তো আসলে এটা পুরানো অভ্যাস, এবং আওয়ামী লীগ এইভাবেই কালচারটা তৈরি করেছে। আওয়ামী লীগে এই পূর্ণ 17 বছরের সবচেয়ে যে জিনিসটা চোখে পড়ার মতো আমার কাছে মনে হয়, আসলে একটা অংশে উল্লেখযোগ্য একটা মানুষের বিবেকটা নষ্ট হয়ে গেছে, এবং তারা ন্যায় অন্যায় পার্থক্য বুঝতে পারে না। দলের আনুগত্যের কারণে তাদের নেত্রী যা বলছে এইটাই সঠিক। আমি একটা উদাহরণ আমি মানে 10 সেকেন্ডে বলবো, সেটা হলো যে ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন পাশ করে একজন পুলিশ কর্মকর্তা এডিশনাল এসপি আব্দুল আল কাফি 5 তারিখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে আমাদের সাভারে বাইপাড়া এলাকা থানা আক্রমণ করতে গিয়ে 6 জন ছাত্র মারা গেছে। সেই 6 জন ছাত্রকে ভ্যান গাড়িতে উঠে সে পেট্রোল ঢেলে তাদেরকে জ্বালিয়ে দিচ্ছে তাদের জন্য চিহ্ন না থাকে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আমার বিবেকটা কোথায়, আমি প্রমোশন পাওয়ার জন্য, আমি দলের আনুগত্যের কারণে আমাকে যেন তার প্রিয় আপা যেন তাকে স্মরণ করে গুরুত্বপূর্ণ জায়গায় বসায়, সেজন্য এরকম একটা কাজ করলাম। এটা আমার বিবেক। মানুষ লেখাপড়া কেন শেখে? বিবেককে জাগ্রত করার জন্য। এবং আমি একটা পারিবারিক মানুষ, সামাজিক মানুষ, আমার ন্যায় অন্যায় বোঝার চিন্তা আছে, আমি জানি কোনটা ন্যায় কোনটা অন্যায়। অতএব সেইটাই যদি আমি নষ্ট করে ফেলি, আওয়ামী লীগ সেই কাজটাই করেছি। আজকে উল্লেখযোগ্য অংশের কোনো বিবেক নাই। এত কিছু করার পরও তারা বলতেছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তারপর ফিরে আসতেছে, এবং এই জাতিটা যে একটা চরিত্রের স্ফলন ঘটেছে এটা কবে ঠিক হবে আমি জানি না। এটা থেকে বেরোয় আসা খুব কঠিন হবে। একটা জাতিকে, একটা উল্লেখযোগ্য অংশকে আপনারা নষ্ট করে ফেলছেন, তাতে এখন স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। আওয়ামী লীগ কবে তার এটা নিয়ে তারা বসে আছে। দিস ইজ শেম টু কান্ট্রি। সাকিব ভাই, আইন উপদেষ্টা জানিয়েছেন যে শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যা জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা তো ভারত সরকারের খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে কি ফিরিয়ে দেবে বলে আপনার মনে হয় যদি সরকার চায়? আমাদের দিক থেকে আমাদের চেষ্টা করতে হবে, সেটা তো বাস্তবতা কি? আমরা বাংলাদেশের যে রাষ্ট্র হিসেবে এখানকার নিজস্ব বিচার ব্যবস্থা হিসেবে যারা অপরাধী হিসেবে অভিযুক্ত হচ্ছেন তাদের বিচার করার এখতিয়ার বাংলাদেশের মানে এটা আছে, পরিপূর্ণভাবে আছে। সেই বিচার করার জায়গা থেকে তারা যাদেরকে অপরাধী মনে করেন তাদেরকে সেভাবে, কিংবা অভিযুক্ত মনে করেন তাদেরকে সেভাবে নিয়ে এসে বিচার করার ব্যাপারটা তো সরকারের দায়িত্ব, সেটা করবে। কোথা থেকে আনতে পারবে কোথা থেকে আনতে পারবে না সেই প্রশ্নটা তো কোনো খুব চট করে উত্তর দেওয়ার ব্যাপার নেই না। কিন্তু ইন্টারপোলের যে রেড অ্যালার্ট বা রেড নোটিশ, এতে করে কি আপনার যতটুকু মনে পড়ে যে কোনো আসামিকে ধরে এনে বিচার করা গেছে? না, সরকারের হাতে যে ধরনের ইমিডিয়েট কি বলে যেটা মেকানিজম আছে সেগুলোতে তারা কাজে লাগাবে। তার মধ্যে এইটা একটা ব্যবস্থা, কিন্তু এই ব্যবস্থা যদি সফল না হয় তাহলে যেভাবে আনার চেষ্টা করতে হবে রাষ্ট্র টু রাষ্ট্র আলোচনা করে, সেটাও একদিনেই মানে পরিস্থিতিটা মানে হ্যাঁ কিংবা না বলার জায়গা তৈরি হয়নি। এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা শুরু করতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের জন্য ন্যায় বিচার অত্যন্ত জরুরি মনে করি, এটা তো একটা জবাবদিহিতে হতে হবে না, কে ঘটালো কি হলো। সুতরাং সেই জায়গাটার মীমাংসা ছাড়া তো নতুন বাংলাদেশের যাত্রাই তো খুব কঠিন।
অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি যে আজকে উচ্চ আদালতে দুদকের আইনজীবী জানিয়েছেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার টাকা 900 হয়নি, যে টাকা যেভাবে ছিল সেটাই সেভাবেই আছে এবং তার চেয়ে আগের চেয়ে বেড়েছে। তো যেই দুদক আপনার আগে বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছিল এবং তাকে মিথ্যা এরকম অভিযোগের দণ্ড দেওয়া হয়েছে, সেই দুদকই এখন আবার উচ্চ আদালতে এ ধরনের কথা বলছে, বিষয়টিকে কীভাবে দেখছেন? আমি ছোট্ট করে বলবো যে দুদকের কাজ হলো যে সরকার যখন ক্ষমতায় থাকে তাকে সহযোগিতা করা। আপনারা জানেন এই যে প্রধান উপদেষ্টা যে সহযোগিতা করার মানে না, সহযোগিতা করে বলছে যে সে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী তারা যা যা নির্দেশ দিবে সেটা পালন করাই তো সহযোগিতা। তো তারা নির্দেশ দিয়েছে তুমি এইভাবে এই কাজটা করবা, এইভাবে তদন্ত করবা, এইভাবে রিপোর্ট দেবে, সেই কাজটা করেছে। আপনারা দেখেন যে টাকা হাজার হাজার কোটি টাকা, প্রধানমন্ত্রী নিজে মুখে বয়ান যে আমার একজন স্টাফ 400 কোটি টাকা মালিক, সে হেলিকপ্টারে চলাফেরা করে, এটা বলে সে সাংবাদিকের সামনে নিজের ব্যাপারটা খোলাসা করলো। আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া যে টাকা খেলে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে গেছে, টাকার পরিমাণ বেড়ে গেছে, কিন্তু এই যে কোড অফ কন্ডাক্টের আওতায় সে এনে যে কাজটা করলেন, প্রথমে 5 বছর দিলেন, তারপরে সেটা বাড়িয়ে আবার 10 বছর করলেন এবং তাকে 2 বছর জেল খাটতে হইল। এখন যে কোর্ট প্রধান উপদেষ্টা 666 কোটি টাকা জরিমানা করেছে, সেই কোটি কিন্তু খুব অল্প সময় ব্যবধানে আবার বলেছে না এটা ভুল হয়েছে, এটা হবে না। তো এই দুদক করেছে, এখন তারাই বাঁচার জন্য আবার এই মামলায় তারাই নিজেরাই বলবে যে না এটা আমাদের ভুল হয়েছে, এখন এটা আবার সব কিছু বাতিল করে দিবে। তো এরকম নজির বাংলাদেশে আগেও ছিল, এখনও হয়েছে। দুদকের কাজই হলো যে সরকার যখন তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা, প্রতিপক্ষকে দমন করা, নির্মূল করা এবং তাদেরকে বিপদে ফেলা। এখনও দুদক যখন যে আসবে সেই সরকার আজ্ঞাবহ হয়ে কাজ করবে, এইটাই। তাকে স্বাধীন সংস্থা তো আমরা কখনো মনে করি না, কিন্তু আমরা চাই দুদক স্বাধীন সংস্থা হিসেবে কাজ করুক, সত্যিকারে যারা দেশে দুর্নীতি করছে এবং যাদেরকে এই জবাবদিহিতা আওতায় আনলে, তাদের বিরুদ্ধে মামলা করলে, তাদের জেলে দিলে দেশে মানুষ শান্তিতে থাকবে, সেই কাজটা দুদকের কাছ থেকে জনগণ আশা করছে, কিন্তু সেটা হচ্ছে না। দুদক সেই দায়িত্বে পালন করুক, সেরকম ব্যক্তিকে এখানে দায়িত্ব বসাক, সেটাই আমাদের প্রত্যাশা। সেটার জন্যই জনগণ অপেক্ষায় আছে, আমরা অপেক্ষায় আছি। ছোট করে কিছু বলতে পারেন? এটাই বলি যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো একেবারে আজ্ঞাবহ প্রতিষ্ঠান, এইটার চরিত্রটা বদলাতে হবে। এখন কেউ বলতে পারে যে এখনো তাহলে আজ্ঞাবহ, কিন্তু বিষয়টা হচ্ছে যে সে কারণেই আমরা কিন্তু প্রতিষ্ঠানটার একটা মানে এমন জায়গায় দাঁড় করাতে চাই যাতে এই প্রতিষ্ঠানটা আজ্ঞাবহ প্রতিষ্ঠান না থাকে। এই দুদক একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো দরকার, কারণ এটা বাংলাদেশের দুর্নীতি দমনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নির্বাচন কমিশন যেমন, তেমনি দুদকের মতো প্রতিষ্ঠানেও নিয়োগের ক্ষেত্রে এটা প্রধানমন্ত্রীর হাতে না রেখে সাংবিধানিক কমিশন নিয়োগ দেবে, যাতে করে এটাকে ইন্ডিপেন্ডেন্ট ফাংশনিং করতে পারে। ইতিমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।